হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি লজিক্যাল উইথ এসএনসি। ওকে, তো আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের সুপার শর্ট সিরিজ, সিকিউ সিরিজ মেইনলি। এই সিরিজটা আমাদের অনেক বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ, এবং এই সিরিজটার মূল লক্ষ্য কী সেটা একটু বলে রাখি প্রথম দিকে। আমরা সুপার শর্ট সিকিউ বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা মাত্র 1 থেকে 2টা বা হাইয়েস্ট 3টা, হ্যাঁ, 1 থেকে 2 বা হাইয়েস্ট 3টা সিকিউর উদ্দীপকের মাধ্যমে আমরা একটা অধ্যায়ের যতগুলো সিকিউ সম্ভব বা যতগুলো সিকিউর টপিক সম্ভব আমরা সেগুলো ইনশাল্লাহ কভার করব। এবং আশা করতেছি যে এই ভিডিওগুলা বা এই সিরিজটা অনেক বেশি হেল্পফুল হবে কাদের জন্য, যারা হচ্ছে শেষ টাইমে পরীক্ষা আছে সামনে এবং তার 1-2 দিন আছে হাতে, তখন হচ্ছে রিভিউ করার জন্য কোন একটা চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো থেকে সিকিউগুলো আসছে, আমি সেই টপিকগুলো পারি কিনা সেটা দেখার জন্য আমার মনে হয় যে এই সিরিজটা খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ। ওকে, তো তোমরা অলরেডি জানো যে আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে বি লজিক্যাল উইথ এসএনসি, এবং এটা ইউটিউব থেকে আশা করি তোমরা দেখতে পাইছো ভিডিওটা। আমাদের টেলিগ্রাম এবং এফবি চ্যানেলও আছে, এই যেগুলোর লিঙ্ক আমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা কমেন্ট বক্সেও থাকবে। এবং এই অধ্যায়ের যে আমরা সিকিউটা নিচ্ছি বা এই ক্লাসটা নিচ্ছি, এটার যে পিডিএফটা, হ্যাঁ, এই পিডিএফটা আমরা হচ্ছে টেলিগ্রামে আপলোড দিয়ে দেবো। টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে নিচে দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, এবং আশা করি যারা অলরেডি আমার পরিচয় জানো, আমি এখন বর্তমানে হচ্ছে রংপুর মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি, এবং আমার কলেজ ছিল হচ্ছে নটর ডেম কলেজ, ঢাকা। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে সিকিউটা শুরু করি। তো তোমরা দেখতেছো যে এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। ওকে, এখন এই উদ্দীপক দিয়ে আমরা মোট তিনটা সিকিউর টপিক কভার করবো। প্রথমে এটা, তারপরে এটা, এবং সর্বশেষ এই যে এটা। তো আমাদের মোট 3টা টপিক এই একটা উদ্দীপকের মাধ্যমে কভার হবে ইনশাল্লাহ। ওকে, তো প্রথম কোশ্চেনটা দেখো, আমাদের বলছে যে এ পাত্রের MN3 এর লবণের দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। ওকে, তো দ্রাব্যতার গুণফল, প্রথম টপিক হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল, এবং বলে রাখি এটা হচ্ছে আমাদের 5 স্টার টপিক, একটা টপিক। তো দ্রাব্যতার গুণফল মানে আমরা জানি যে দ্রাব্যতার গুণফল হচ্ছে আমাদের কি, দ্রাব্যতার গুণফলকে আমরা প্রকাশ করি হচ্ছে KSP দ্বারা, তাই না? তো দ্রাব্যতার গুণফল থেকে প্রতি বছর প্রতিটা কলেজে আমাদের এটা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? তো দ্রাব্যতার গুণফল টপিকটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের প্রথম যে কাজ বলছে যে এই পাত্রে তার মানে কোনটা, এই যে এই পাত্রের এই MN3 যে লবণ আছে সেই লবণটার দ্রাব্যতার গুণফল বের করতে বলছে। ওকে, তো এই পাত্রে আমাদের কি কি দেওয়া আছে এটা প্রথমে বোঝা খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আগে দেখি যে এখানে কি কি দেওয়া আছে। দেখো, প্রথমে 150 ml, তো 150 ml কি, 150 ml হচ্ছে আয়তন বা V। এরপরে দেখো 10⁻³ মোল পার লিটার, মোল পার লিটার মানেই আমরা বুঝছি এটা হচ্ছে কি মোলারিটি বা এস বা ঘনমাত্রা, এস দেওয়া আছে। এবং পরে হচ্ছে আমাদের যৌগটা দেওয়া আছে, এটা হচ্ছে MN3। তো এটা বলার আগে আমরা তো অলরেডি অ্যানালাইসিস করছি যে পাত্র এতে কী কী আছে, এটা আমাদের অ্যানালাইসিস করা শেষ, এটা আমাদের প্রথম কাজ ছিল। এখন দেখো আমাদের এখানে বের করতে বলছে হচ্ছে KSP। তো KSP বের করার আগে কিছু একটা শর্টকাট আছে। হ্যাঁ, এই শর্টকাটটা কেন দরকার? এই শর্টকাটটা জানা দরকার এই জন্য, কারণ এই শর্টকাটটা দিয়ে আমরা হচ্ছে একই সাথে MCQতে ভালো করব, এবং আমরা সিকিউটা ঠিক মতো করতেছি কিনা বা সিকিউটা ঠিক আছে কিনা এটা আমরা এই শর্টকাটটা দিয়ে চেক দেবো। তাহলে শর্টকাটটা কি এটা আগে শিখাই দিই। শর্টকাটটা হচ্ছে, ধরো কোনো একটা যৌগ, সাপোজ কোনো একটা যৌগ হচ্ছে AXBY, কোনো একটা যৌগ। আচ্ছা, এখানে এক্স আর ওয়াই কি, এক্স আর ওয়াই হচ্ছে কোনো একটা জিনিসের যে নিচে আমাদের পরমাণুর সংখ্যা থাকে সেটা। লাইক ধরো যে আমাদের কোনো এক যৌগ হচ্ছে অ্যামোনিয়া, তো অ্যামোনিয়ার ক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের মান কত? অ্যামোনিয়ার ক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের মান হচ্ছে, দেখো এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে এন এর নিচে কোনো আমাদের সংখ্যা নেই, মানে এখানে 1 আছে, তাই না? তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 1, আর এইচ এর নিচে এখানে 3 আছে, তার মানে ওয়াইয়ের মান হচ্ছে এখানে 3। তো আশা করি এখানে এক্স আর ওয়াই কী জিনিস এটা আশা করি বুঝছো, তাই না? ওকে, তাহলে এখন আসো, তাহলে আমরা একটা যৌগ লিখছি, এটা হচ্ছে কি AXBY। এখন এই যৌগের ক্ষেত্রে আমরা যদি KSP বের করি বা দ্রাব্যতার গুণফল যদি বের করি, তাহলে সেটা কি হবে? দেখো, KSP সমান মনে রাখবা, এই যে নিচে যে দুটো সংখ্যা ছিল, একটা কি X, একটা হচ্ছে Y, এটাই আমাদের সামনে লিখতে হবে। X এর উপরে X, Y এর উপরে Y, ইন্টু S মানে হচ্ছে আমাদের যে দ্রাব্যতা বা ঘনমাত্রা, যেটা S এর উপরে হবে X প্লাস Y। আচ্ছা, এটা কীভাবে মনে রাখা যায় ভালো করে মাথায় ঢোকাও। আমার উপরে আমি, আমার উপরে আমি, তোমার উপরে তুমি, তোমার উপরে তুমি, এবং এসের উপরে আমি প্লাস তুমি। তাহলে কি বলছি? আমার উপরে আমি ইন্টু তোমার উপরে তুমি ইন্টু এসের উপরে আমি প্লাস তুমি। এটাই হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল বা KSP বের করার খুবই একটা শর্টকাট এবং খুবই ভালো একটা শর্টকাট। ওকে, তাহলে আসো আমরা এই শর্টকাটটা দিয়ে আমাদের যে যৌগটা দিছে, এই যৌগটার সুন্দর করে KSPটা একটু বের করে নিই। ওকে, তাহলে আসো আমাদের যৌগটা কি দিছে, আমাদের যৌগটা দিছে হচ্ছে MN3, কি দিছে
mn3। দেখো তো এখানে x এর মান কত, এখানে x এর মান কিন্তু 1, y এর মান কত, y এর মান হচ্ছে 3। তাহলে এখানকার কেএসপিটা কী হবে, আসো কেএসপি বের করি। এখানকার কেএসপি হবে আমার উপরে আমি, তার মানে কি 1-এর উপরে 1, তারপরে তোমার উপরে তুমি, 3-এর উপরে 3, আর এসের উপরে কী হবে আমি প্লাস তুমি। তাহলে এটা যদি আমরা করি, তিনের কিউব করলে আসে হচ্ছে 27, আর এসের উপর কত পাওয়ার 4, তাহলে এর কেএসপি হচ্ছে কি আমাদের কত 27 s⁴, এটাই হচ্ছে আমাদের কেএসপি আসবে। তাহলে আমরা শর্টকাট দিয়ে আগে বের করে নিছি, যেটা অ্যান্সারটা এরকম আসবে। এই শর্টকাট বলতে আমরা কি, এই কাজটা হবে মনে মনে বা রাফ, মনে মনেই মানে তো হচ্ছে কি রাফে আমরা এটা বের করে নিচ্ছি যে এরকম আমাদের কেএসপি আসবে, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমাদের বলছে যে mn যৌগের লবণের, তাহলে আমরা এখন সলিউশন করতেছি এবং সলিউশনটা আমরা সিকিউতে যেভাবে লিখবো আমরা ঠিক সেইভাবেই এখন লেখার চেষ্টা করব। ওকে, কারণ আমরা এখন পরীক্ষায় অ্যান্সার করতেছি, কারণ কোনো শর্টকাট নাই। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যৌগ যেটা দিছে সেটা লেখা। কি দিছে, mn3। এখন mn3কে যদি আমরা ভাঙি, মনে রাখবা প্রথমে যে জিনিসটা থাকে এখানে m হচ্ছে প্রথমে আছে, এই জিনিসটা অবশ্যই ধনাত্মক বা ধাতু। হ্যাঁ, এটা কি অবশ্যই ধনাত্মক বা হচ্ছে কি ধাতু বা পজিটিভ জিনিস। তাহলে দেখো না এম আছে, তাহলে আগে এমটা লিখি। এটা কি ধাতু, আমরা জানি ধাতু কি হয়, ধাতু সবসময় উপরে ক্যাটায়ন হয়, তাই না। এখন ক্যাটায়ন কি হবে, এখানে চার্জ কত হবে, এখানে চার্জ হবে এই যে অন্য আরেকটা যেটা আছে সেই সংখ্যাটা, ঠিক আছে। ওইখানে কত আছে, এখানে আছে 3, তাহলে 3+, ঠিক আছে। এখন এটার কি হবে, এই এনের কী হবে, আমরা জানি যে পরে যেটা থাকে এটা হচ্ছে অধাতু, এটা হচ্ছে অবশ্যই নেগেটিভ হবে, ঠিক আছে। এখন এখানে নেগেটিভ কত হবে, দেখো এখানে যেহেতু এখানে সংখ্যা একটা আছে তার মানে এটা নেগেটিভ হিসেবে মাইনাসই হবে। এবং এখানে এই সংখ্যাটাকে নিউট্রাল করার জন্য দেখো এখানে হচ্ছে 3+, তার মানে এপাশেও তোমার হচ্ছে 3 নেগেটিভ থাকতে হবে। এই জন্য এটার সামনে আমাদেরকে গুণ দিতে হবে 3 দিয়ে। এখন দেখো আমাদের সব মিলে গেছে কীভাবে, এখানে দেখো 3টা এন আছে, এই যে এখানে 3টা এন হয়েছে, এখানে 3টা নেগেটিভ চার্জ হয়েছে, এপাশে 3টা পজিটিভ চার্জ হয়েছে, অর্থাৎ আমাদের পুরো বিক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে আশা করি স্টেপটা বুঝছো যে এম আছে, এম হচ্ছে যেহেতু ধাতু এটা অবশ্যই পজিটিভ হবে, এবং কত চার্জ হবে এই যে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা হবে। এরপরে পরে যেটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে অধাতু, তাই না। সেটা কি অধাতু, যেহেতু ওটা অধাতু তাহলে এটার হবে কি নেগেটিভ চার্জ, এবং কয়টা আছে সামনের জন্য 3, ঠিক আছে। তাহলে আশা করতেছি এটা বুঝছো। এখন লিখতে হবে ধরি mn3 এর দ্রাব্যতা S, এবং এর একক কি, এর একক হচ্ছে মোল পার লিটার, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এটাকে সুন্দর করে লিখি, তাহলে দেখো আমরা এটাকে প্রকাশ করি কি দিয়ে, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে আমাদের m3+, এটার জন্য আমাদের কি হবে ঘনমাত্রাটা, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট m3+ ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে S মোল পার লিটার, ঠিক আছে। এরপরে কি আছে আমাদের, এরপরে কি আছে যে n মাইনাস, তাই না। তাহলে এখন n-এর জন্য কি, এই যে n-, এখন আমরা দেখতেছি যে n এর সামনে কত পাওয়ার আছে, দেখো তো n এর সামনে কিন্তু 3 আছে, তার মানে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে 3s মোল পার লিটার, ঠিক আছে। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেছি, কি কি, এটা হচ্ছে 3s, একটা হচ্ছে s। এখন কি হবে, আমরা জানি দ্রাব্যতার গুণফল কেএসপি ইকুয়াল টু, চলো আসলে লিখে ফেলি। আমরা জানি কেএসপি ইকুয়াল টু হচ্ছে m3+ ইন্টু n-। এখন এখানে সামনে কত আছে, এখানে সামনে আছে 3, তার মানে এটার উপরে পাওয়ার কত যাবে, এটার উপর পাওয়ার যাবে হচ্ছে 3। এখন আমরা অলরেডি জানি এগুলোর মান দেওয়া আছে, এগুলোর মান কত দেওয়া আছে, একটা হচ্ছে s, পরেরটা কত দেওয়া আছে, পরেরটা হচ্ছে আমরা দেখছি এখানে এই যে এটা হচ্ছে 3s দেওয়া আছে, তাহলে এটা কত, এটা হচ্ছে আমাদের 3s এবং উপরে কিউব, তাহলে এটা কত আসতেছে, এটা আসবে হচ্ছে 27s⁴, যেটা কিন্তু অলরেডি আমরা হচ্ছে কিসে বের করছি, এই যে আমাদের রাফে বের করছি, তাই না। ওকে, তাহলে আমরা এখন এসের মান কিন্তু অলরেডি জানি কি, এই যে আমাদের এসের মান এখানে দেওয়া আছে, এসের মান কত 10⁻³ তাহলে আমরা এখানে এসের মানটা বসাই দেবো 27 × 10⁻³ উপরে হচ্ছে 4। এখন কত হচ্ছে এককটা কী হবে, এককটাও সেম মোল পার লিটার লিখবো এবং উপরে পাওয়ার কত দেবো 4, তাহলে এটা অ্যান্সার আসবে হচ্ছে 2.7 × 10⁻11 মোল টু দি পাওয়ার 4 L⁴, এটা হচ্ছে আমাদের
একক আসবে, ঠিক আছে। এবং এটাই আমাদের কি, এটা আমাদের অ্যান্সার। তো আশা করি দ্রাব্যতার গুণফল তোমরা পারবা পরীক্ষা আসলে, এবং এই টপিকটা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। এবং শর্টকাটটা আশা করি বুঝছো। শর্টকাটটা কী ছিল? শর্টকাটটা ছিল আমার উপরে আমি, তোমার উপরে তুমি, এসের উপরে আমি প্লাস তুমি, এই যে এই এক্স আর এই ওয়াই। ওকে, আশা করি পারবা। দ্রাব্যতার গুণফল টপিক কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট। ওকে, মিস দেবা না, একদমই মিস দেবা না। তাহলে এটাই আমাদের হচ্ছে কি, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আসো। এরপরে হচ্ছে আমাদের পরের যে কোশ্চেনটা বলছে যে এ ও বি পাত্রের মিশ্রণ থেকে MY3 অধক্ষিপ্ত হবে কিনা। তার মানে এই টপিকটা আমাদের আসছে অধক্ষিপ্ত থেকে। তাহলে অধক্ষিপ্ত কখন হবে আমরা একটু বাকি যে টপিকগুলো একটু পড়ে নিই। অধক্ষিপ্ত টপিকটা যখনই আসে তখন আমাদের দুটো জিনিসের মধ্যে তুলনা হয়, একটা হচ্ছে KSP আর একটা হচ্ছে KIP। তাহলে আমরা অলরেডি জানি যে যেটা হচ্ছে KSP এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল, তাই না? এটা হচ্ছে কি দ্রাব্যতার গুণফল। আর এই যে KIP এটা হচ্ছে আয়নিক গুণফল। কি এটা? আয়নিক গুণফল। তো এই যে KSP, এই KSP হচ্ছে একটা ধ্রুবক, মানে এই মানটা কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে। কিন্তু এই যে আয়নিক গুণফল এই মানটা চেঞ্জেবল, চেঞ্জ হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের কিছু রিলেশন মাথায় রাখতে হয় যে অধক্ষিপ্ত হবে কখন, অধক্ষিপ্ত হবে না কখন। ওকে, এই জায়গাগুলো মুছাই দিচ্ছি এখন। আমরা জাস্ট এখন এদের মধ্যে একটু সম্পর্কগুলো লিখে রাখবো, হ্যাঁ, যাতে করে আমাদের খুবই 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 উপকার হয়। প্রথম আমাদের যে সম্পর্ক সেটা হচ্ছে যদি কেআইপি যদি হচ্ছে কম হয় KSPর চেয়ে, মানটা যদি আমাদের বের করে কম আসে, তাহলে এখানে আমাদের দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত, অসম্পৃক্ত। ওকে, অসম্পৃক্ত দ্রবণ হইলে সেটা কিন্তু অধক্ষিপ্ত হবে না। এরপরে যদি KIP আর KSP ইকুয়াল হয়ে যায়, মানে দুটাই কিন্তু সমান সমান, তার মানে দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত, এই ক্ষেত্রেও আমাদের কোনো অধক্ষেপ পড়বে না। কিন্তু ভাইয়া যদি KIP ইজ গ্রেটার দেন KSP হয়, এই ক্ষেত্রে অধক্ষেপ পড়বে। কি হবে? অধক্ষেপ পড়বে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে কি, যদি KIP KSPর চেয়ে বড় হয় তাহলে অবশ্যই 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 অধক্ষেপ পড়বেই, অধক্ষেপ কী হবে? পড়বে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন চলো আমরা সলিউশন করে ফেলি। তাহলে আমাদের সলিউশনটা আমরা শুরু করতেছি। ওকে, তাহলে আমাদের এখানে বলছে কি, দেখো আমাদের বলছে যে কী কী দেওয়া আছে। প্রথমে এখানে আমাদের পাত্র A দেওয়া আছে, পাত্র B দেওয়া আছে, এবং এই দূরে কি বলছে? মিশ্রণ। তাহলে এই দূরেকে আমাদের মিক্স করতে হবে, তাই না? এবং এখানে একটা জিনিস দেখো, MY3 যে যৌগটা, এটা একটা KSPর মান দেওয়া আছে অলরেডি, তাই না? KSPর মান কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের কোশ্চেনে কী কী দেওয়া আছে আমরা অলরেডি বের করে ফেলছি। আসো, এখন A পাত্র আর B পাত্র যদি আমরা মিক্স করি সেই ক্ষেত্রে আমাদের কি হয় ভালো করে একটু লক্ষ্য করো। যে আমরা আগে এই যৌগটা নিয়ে কাজ করি, এই MY3 এই যৌগটা নিয়ে আমরা কাজ করি। আসো, MY3, তাহলে MY3কে যদি আমরা ভাঙি, আবার ওই সেম জিনিস, M এর উপরে পাওয়ার কত যাবে? ক্যাটায়ন 3+, আর Y মাইনাস, এবং সামনে কত আসবে? 3। তাহলে আমরা এখানে জিনিসটা বের করছি যে এখানে আমাদের ভাঙলে কী কী আসে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এখানে দুটো আয়ন আছে, একটা হচ্ছে M3+, আর একটা হচ্ছে Y মাইনাস, সামনে 3 দেওয়া আছে, তাই না? তাহলে এমটা কোথা থেকে আসছে? দেখো তো, এমটা আসছে কিন্তু এই জায়গা থেকে, তাই না? এমটা কোথা থেকে আসছে? পাত্র A থেকে। আর ওয়াইটা কোথা থেকে আসছে? এই যে আমাদের পাত্র B থেকে। তাহলে দুটো আলাদা আলাদা জায়গা থেকে আসছে। ওকে, তাহলে এখন দেখো প্রথম কথা হচ্ছে আমরা M আয়নের ক্ষেত্রে আমরা হচ্ছে ঘনমাত্রা কত এটাকে বের করব। M3+ আয়নের ক্ষেত্রে ঘনমাত্রা কত এটাকে বের করব। তাহলে ঘনমাত্রা এখন কীভাবে বের করবো, তাই না? একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে কী কী দেওয়া আছে, এখানে দুটো আলাদা আলাদা ভি দেওয়া আছে, মানে দুটো আলাদা আলাদা আয়তন দেওয়া আছে, এবং দুটো আলাদা আলাদা আমাদের মোল দেওয়া, মানে মোলারিটি দেওয়া আছে, তাই না? এখানে এস দেওয়া আছে, এখানেও এস দেওয়া আছে, এখানে ভি দেওয়া আছে, এখানেও ভি দেওয়া আছে। তার মানে দুটো যখন মিক্স করব আমরা নতুন আরেকটা জিনিস পাবো, তাই না? তাহলে M3 এর ঘনমাত্রাটা আমরা কীভাবে বের করবো? প্রথম কাজ হচ্ছে আমাদের হচ্ছে আমরা একটা সূত্র জানি, V1S1 = V2S2, তাই না? তো আমরা অলরেডি জানি এখানে কিছু জিনিস, যেমন লিখে ফেলি, দেওয়া আছে কী কী আমাদের এখানে। M3 কোথায় আছে? এই দেখো, M3 হচ্ছে পাত্র এতে দেওয়া আছে, তাই না? তো পাত্র এতে যেহেতু দেওয়া আছে, M3-র ক্ষেত্রে M3 এর ঘনমাত্রা কত দেওয়া আছে বলো? M3 এর ঘনমাত্রা দেওয়া আছে S1 = দেখো
10⁻³ মোল পার লিটার। ওকে, এবং পরবর্তীতে এখানে দেখো যে নতুন যে আমাদের এখানে যে আয়তনটা দেওয়া আছে, আয়তন, তো এখানে দেখো আয়তন কত দেওয়া আছে, 150 ml, তাই না? এখানে 150 ml দেওয়া আছে। এবং পরবর্তীতে দেখো যে আমাদের এই জায়গায় দেওয়া আছে 100 ml নতুন যেটা, তাহলে ওটার সাথে কিন্তু এই 150 ml কী হবে, যোগ হয়ে যাবে, তাই না? তাহলে নতুন আয়তন যদি আমরা লিখি, নতুন আয়তন V2 যদি লিখি, তাহলে আগে ছিল হচ্ছে 150, পরবর্তীতে আসছে হচ্ছে 100, তাহলে আমাদের মোট হচ্ছে 250 ml। ঠিক আছে, এখন তাহলে নতুন আয়তন পাইছি। এখন নতুন S2টা কত, এটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা নতুন S2 সমান এখানে লিখতে পারি S2 = V1 S1 ডিভাইডেড বাই V2। তাহলে V2 মান আমরা অলরেডি জানি 250, উপরে আছে কত, উপরে আছে 150 ইন্টু 10⁻³ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আমাদের আসবে হচ্ছে 6 ইন্টু 10⁻, কত, 10⁻⁻4 মোল পার লিটার, এটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা পেজ নেই। ওকে, তাহলে এটা আমাদের কি পাইলাম আমরা, এটা কিন্তু আমরা পাইছি M3 এর ঘনমাত্রা, আমাদের এখানকার M3টা আমরা পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে কি Y মাইনাস, তাই না, এরটা বের করতে হবে। তাহলে আসো আমরা এখন নতুনটা বের করি। তাহলে Y মাইনাসের নতুন যে ঘনমাত্রা, এটা এখন আমরা বের করব। ঠিক আছে, ওকে, তাহলে Y মাইনাসের নতুন যে ঘনমাত্রা আমরা জানি, দেওয়া এখানে কী কী দেওয়া আছে আগে লিখে ফেলি। কী কী দেওয়া আছে দেখো, Y মাইনাস এটার প্রথম যে আমাদের S1 সেটা কত দেখো, ওখানে এটা দেওয়া আছে কত, এই যে 10⁻², 10⁻² মোল পার লিটার। ওকে, তারপরে এটার যে আদি আয়তন V1, এই V1 কত দেওয়া আছে এখানে দেখো, এখানে 100 মিলিলিটার, তাই না? তাহলে এটা কত দেওয়া আছে, 100 মিলিলিটার। তাহলে আমরা V1 দেওয়া আছে, S1 দেওয়া আছে, নতুন V2 আমরা দেখছি কত আসে, নতুন V2 আসে হচ্ছে 250 ml, আর এখানকার S2টা বের করতে হবে। S2টা কত, তাহলে আমরা জানি যে S2 = V1 S1 ডিভাইডেড বাই V2। তাহলে V1 S1 কত, V1 S1 হচ্ছে 100 ইন্টু 10⁻², আর V2 কত, V2 হচ্ছে 250, তাই না? তাহলে আমরা যদি এখানে অ্যান্সার করি, তাহলে S2 এর মান আসে হচ্ছে 4 ইন্টু 10⁻³ মোল পার লিটার। ঠিক আছে, তাহলে আমরা দুটোটা কিন্তু S পেয়ে গেছি, তাই না? তাহলে আমরা যদি আবার ইকুয়েশনটা লিখে আনি, চলো আমরা ইকুয়েশনটা আবার লিখি এখানে। এই যে ইকুয়েশনটা যদি আমরা আবার লিখি, দেখো তাহলে এখানকার এই M এর ঘনমাত্রা কত, M এর ঘনমাত্রা S, আর Y এর ঘনমাত্রা হচ্ছে কি 3S, তাই না? তাহলে KSP সমান কী হবে, সরি এটা এবার কিন্তু KSP না, এটা কি, এটা হচ্ছে KIP বের করতেছি। তো KIP কত আমরা জানি যে এটা M এর ক্ষেত্রে S, এর কোনো পাওয়ার নেই, উপরে 1, এরপরে পরেরটা কত 3S, এবং এর পাওয়ার কত আসবে, এর পাওয়ার হচ্ছে 3। তাহলে নতুন KIP হচ্ছে S⁴, আর S এর মান আমরা কিন্তু এখানে এখানে আমাদের S এর মানগুলো লিখতে হবে। প্রথমটা কি, আমরা প্রথমটা দেখছি হচ্ছে M এর জন্য, তো M এর জন্য S বের হয়েছে কত দেখি, M এর জন্য বের হয়েছে 6 ইন্টু 10⁻⁴, তাই না? এই যে 6 ইন্টু 10⁻⁴। আর Y এর জন্য কত আসছে, Y এর জন্য আসছে সামনে 3 দিয়ে গুণ কত দেখো, এই যেটা 4 ইন্টু 10⁻³ 4 ইন্টু 10⁻³ ঠিক আছে, এবং এর উপরে কি আছে, এর উপরে একটা কিউব আছে, তাই না? তাহলে আমাদের KIP কত আসে, আমাদের KIP আসবে হচ্ছে 3.84 ইন্টু 10⁻11, এবং এককটা কি হবে, একক হবে মোল পার লিটার টু দি পাওয়ার 4, তাই না? তাহলে দেখো আমরা KIPর মান কিন্তু পাইছি, তাই না? আমরা কিন্তু KIPর মান পাইছি। এখন দেখো আমাদের এখানে KSPর একটা মান দেওয়া আছে, তাই না? এই যে KSPর মান কিন্তু একটা দেওয়া আছে, KSPর মানটা আমরা একটু কপি করে ওখানে নিয়ে যাই, লেখাই বসাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের KSPর মান। তাহলে KSPর মান কিন্তু দেওয়া আছে, KSPর মান কত দেওয়া আছে দেখি, KSPর মান দেওয়া আছে আমাদের 1.99 ইন্টু
10⁻³ মানে আমরা যদি এই দুটোর মধ্যে তুলনা করি তাহলে আমরা দেখতেছি যে কেআইপির মান যেটা সেটা অনেক বড় কেএসপির চেয়ে। আর এটা হলে কি হয়, এটা হলে আমাদের পদক্ষেপ পড়বে। তাহলে আমাদের প্রশ্নে বলতে পারি আমরা যে এখানে অবশ্যই কি পড়বে, পদক্ষেপ পড়বে। এবং এই ম্যাথটা কিন্তু সুন্দর একটা ম্যাথ ছিল। ওকে, আমাদের স্টেপগুলো একটু মনে রাখতে হবে, কোনটা হলে কি হয় না এটা মনে রাখতে হবে। এরপরে আমাদের দেখতে হবে যে কোথা থেকে কোন আয়নটা আসছে। এম আসছিল এ থেকে, এর নতুন আমাদের এম এর জন্য নতুন যে ঘনমাত্রা সেটা বের করে নিয়েছিলাম আমরা। এরপরে ওয়াই আসছে কোনটা থেকে, বি থেকে, তাই না? যখন মিশ্রিত করছি ওয়াইয়ের একটা নতুন এস আসছে, তারপর দুটো এসকে আমরা নতুন করে গুণ করে দিয়ে আমরা হচ্ছে কেআইপির মানটা বের করছি এবং দেখছি যে কেআইপির মানটা কেএসপির চেয়ে বড়। এই জন্য অবশ্যই পদক্ষেপ পড়বে, তাই না? খুবই ইজি ছিল। আসো এরপরে যে ম্যাথটা সিকিউ, এখানে দেখো বলছে যে এ পাত্রে অধিক তড়িৎ বিশ্লেষ্য পিএন যৌগের এত মোলার দ্রবণ যোগ করলে Mn3 এর দ্রাব্যতার কোনো পরিবর্তন ঘটবে কি? তার মানে আমরা বুঝতেছি এখানে শুধু পাত্র এ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা অন্য যে পাত্রটা আছে চলো এটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, এখন দেখো এই যে আমাদের টপিকটা হচ্ছে কমন আয়ন ইফেক্ট। আচ্ছা, এটা আমি কেমনে বুঝলাম যে ভাই এটা কমন আয়ন ইফেক্টের ম্যাথ? কেমনে দেখেন ভাই, এইখানে দেখো এন আছে, দেখতে পেয়েছো? আর এইখানে দেখো যোগের মধ্যেও এন আছে, তার মানে দুটার মধ্যেই একটা করে কমন আয়ন আছে, তাই না? এই জন্য এই যে আমাদের টপিকটা এটা হচ্ছে কমন আয়ন ইফেক্ট। এটা মিনিমাম 6 স্টার একটা টপিক। ওকে, তাহলে আসো আমরা এই ম্যাথটা কেমনে করব। দেখো এই জায়গায় খুব সুন্দর করেই বলে দিছে যে দ্রাব্যতার কোনো পরিবর্তন ঘটবে কিনা, আর দ্রাব্যতা বলতে কোন বুঝাইছি আমরা? দ্রাব্যতা বলতে বুঝাইছি এস, তাই না? এস এর কোনো পরিবর্তন ঘটবে কিনা এটা আমাদেরকে বের করতে বলছে। এবং এখানে দেখো একটা দিছে যে এত মোলার যোগ করছে, দেখছো? তাহলে আমাদের যে জিনিসগুলো আছে আমরা সুন্দর করে বুঝছি। এখন দেখো আমরা এই জায়গাটা কিভাবে সলভ করব, তাই না? তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে আমরা আগে দেখব যে যেই যৌগটা অ্যাড করছে, কোন যৌগটা অ্যাড করছে, এই যে পিএন যৌগটা অ্যাড করছে না, তো পিএন যৌগটাকে আমরা আগে ভাঙবো। তাহলে পিএনকে যদি আমরা ভাঙি, পিএনকে ভাঙলে আমরা কী পাবো? এখানে পি প্লাস পাবো এবং এন নেগেটিভ পাবো, তাই না? এবং আমরা এখানে দেখতেছি যে কত মোলার দ্রবণ ইউজ করছে, 0.0 মোলার। তার মানে এই জায়গায় আমাদের পি পজিটিভ বা ইকুয়াল এন নেগেটিভ ইকুয়াল টু কত মোলার? 0.1 মোলার। এই এত মোলার জিনিস আমরা কি করছে, যোগ করছে, ঠিক আছে? তাহলে এনের ঘনমাত্রা আমরা পেয়ে গেছি, তাই না? এনের ঘনমাত্রা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন দেখো আমাদের অলরেডি আমরা যৌগ দেখছি, এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে দেখো Mn3 যৌগ। তাহলে Mn3 যৌগের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, Mn3 ভাঙলে কি হয় আমরা দেখছি M3 প্লাস হয়, আর হচ্ছে N মাইনাস সামনে একটা 3 থাকে। এবং এই ক্ষেত্রে আমরা যদি কেএসপির ইকুয়েশনটা লিখি, কেএসপির ইকুয়েশনটা কি আসবে? কেএসপির ইকুয়েশন আসবে আমাদের ঘনমাত্রা M3 প্লাসের, এবং আমাদের আর কি আসবে, আর হচ্ছে এখানে আমাদের যে N মাইনাস এইটার ঘনমাত্রা গুণ করতে হবে, তাই না? তাহলে আমরা দেখতেছি যে এম এর কিন্তু অলরেডি একটা এস আছে, কিন্তু এই যে এন যেটা, এটার এসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কেন চেঞ্জ হয়েছে? কারণ এই যে এখানকার এন যেটা, এটা নতুন করে এখানে অ্যাড করা হয়েছে এর সাথে। তাহলে যেহেতু দুটাই এখানে এন আর এন অ্যাড হয়েছে, তার মানে এই এনটা কিন্তু নতুন একটা ঘনমাত্রায় যোগ হয়েছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এর ঘনমাত্রাও হচ্ছে 3s, কিন্তু এইখানে দেখো 0.1 মোলার যোগ করেছে, তার মানে এইখানে 3s প্লাস 0.1 মোলার, এটা হচ্ছে এর নতুন ঘনমাত্রা, ঠিক আছে? তাহলে আমরা কেএসপির মান কিন্তু অলরেডি দেওয়া ছিল, তাই না? কেএসপির মান কত দেওয়া ছিল? কেএসপির মান দেওয়া ছিল, এই যে আমরা লিখছি 1.9 ইন্টু 10⁻³ এবং আমি বলছিলাম যে কেএসপির এই মান কিন্তু চেঞ্জ হয় না, এই মানটা কিন্তু চেঞ্জ হয় না। তাহলে আমরা কেএসপির মানটা লিখতে পারি, এখানে কেএসপির মানটা আমরা লিখলাম। এই কেএসপির মান সমান কি? এই কেএসপির মান সমান এটার জন্য কি? এটার জন্য এস ইন্টু এটার জন্য কি? এটার জন্য হচ্ছে 3s প্লাস 0.1 ইন্টু এখানে পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 3। এখন এইখান থেকে সুন্দর করে এসের একটা মান আসবে, এবং এসের মানটা কত আসবে তোমরা যদি ক্যালকুলেশন করো, এখানে এসের মানটা আসবে হচ্ছে 2.7 ইন্টু 10⁻⁸ মোল পার লিটার, ঠিক আছে? তো দেখো এই যে নতুন, ধরো এটাকে এস ড্যাশ হিসাবে চিন্তা করি, কারণ এই এসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? কারণ আগের এস কত ছিল দেখো তো,
আগের এস ছিল কিন্তু আমাদের 10⁻³ মোল পার লিটার, আর এখানকার এস ড্যাশ কত আসছে 2.7 10⁻8 মোল পার লিটার। তার মানে কি, তার মানে ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেছে। কারণ কি, আমরা জানি যে কোনোটাতে যদি আমাদের কমন আয়ন ইফেক্ট পড়ে বা হচ্ছে সাধারণ আয়ন ইফেক্ট যেটাকে আমরা বলি, এই ইফেক্টটা যদি পড়ে তাহলে সেখানে নতুন একটা আয়ন যোগ করার কারণে, নতুন ঘনমাত্রা একটা আয়ন যোগ করার কারণে এখানকার যে ঘনমাত্রা এস, এই এসটা অবশ্যই 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 চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটাই আমাদেরকে সবার শেষে সুন্দর করে খাতার মধ্যে লিখতে হবে। ওকে, তাহলে একটা উদ্দীপক দিয়ে আমরা 3টা সিকিউর টপিক এবং মোস্ট ইম্পর্টেন্ট সিকিউর টপিক কিন্তু শেষ করে ফেলছি। ওকে, আসো এরপরে আরেকটা আমাদের সিকিউর টপিক আছে, এটা হইলে আমাদের শেষ ইনশাআল্লাহ। ওকে, আমাদের এখন 2 নম্বর সিকিউতে আমরা চলে আসছি এবং 2 নম্বর সিকিউর মাধ্যমে আমরা 3টা টপিক ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তো এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, চিত্রতে দেখো আমাদের 2টা শক্তি স্তর, অর্থাৎ প্রথম শক্তি স্তর বা কে শক্তি স্তর এবং 2 নম্বর শক্তি স্তর এল শক্তি স্তর দেওয়া আছে, এবং আমরা দেখতেছি যে এল শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, যে ইলেকট্রনটা কে শক্তি স্তর অর্থাৎ নিচের যে শক্তি স্তর সেটাতে চলে আসতেছে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে ইলেকট্রন স্থানান্তরে প্রথমে বলছে কম্পাঙ্ক কত, তরঙ্গ দৈর্ঘ্য কত এবং শক্তির মানটা কত, এটা আমাদের জানতে চাইছে। তো আমরা যখনই দেখবো যে ইলেকট্রন স্থানান্তর হইতেছে, ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে বা আসতেছে, সেই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা আমরা ইউজ করি সেটা কি, সেটা হচ্ছে 1/λ = RH 1/n1 - 1/n2, এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে সূত্রের পরিচয়টা একটু দেওয়া উচিত। সূত্রের পরিচয়টা কি, সূত্রের পরিচয় হচ্ছে আমাদের এখানে ল্যামডা, শুধু যদি ল্যামডা বলি, ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, আচ্ছা RH কি, আমি এই RH এর মানটা মনে রাখি হচ্ছে সেন্টিমিটারে, কারণ সেন্টিমিটারে মনে রাখাটা আমার জন্য সোজা ছিল। সেটা কি 10 96 78 পার সেন্টিমিটার, কারণ আমার সেন্টিমিটারের মানটা এইভাবে 2 অক্ষর করে মনে রাখাটা আমার জন্য ইজি ছিল, এই জন্য আমি এইভাবে মনে রাখছি। ওকে, আচ্ছা এরপরে N1 কি, আচ্ছা N1 হচ্ছে আমাদের যেখানে ইলেকট্রন ফিরে আসে, যেখানে ইলেকট্রন ফিরে আসে। ওকে, আর N2 কি, N2 হচ্ছে যেখান থেকে ফিরে আসে। মনে রাখবা এই N2-র মানটা বড় হয় আর N1-এর মানটা মোটামুটি ছোট হয়। ওকে, তাহলে আসো আমরা এখন কোশ্চেনে দেখতেছি যেখানে ইলেকট্রনটা 2 নম্বর থেকে 1 নম্বরে আসছে, তার মানে কি, তার মানে হচ্ছে এই N2 এর মান হচ্ছে 2, এটার মান কত, এটার মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা মানগুলো বসিয়ে ফেলি। মানটা হচ্ছে 1/λ = RH এর মান দেখতেছি 1096 78। মনে রাখবা এখানে যেহেতু সেন্টিমিটারে বসেছি, আমাদের প্রথমের এই ল্যামডার মানটা, যখন আমরা ল্যামডার মানটা বের করবো তখন কিন্তু সেন্টিমিটারে আসবে, কারণ এখানে এককটা কী নিছি, আমি সেন্টিমিটার নিছি। ঠিক আছে, এরপরে কি, আচ্ছা এখানে একটা জিনিস আমরা বসাই নিই, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু স্কোয়ার আছে। ওকে, এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমটা কি, প্রথমটা হচ্ছে আমাদের ফেরত আসছে 1 নম্বরে, তাহলে 1-এর উপর স্কোয়ার, আর আসছে কোথা থেকে, 2 নম্বর থেকে, তাহলে 2-এর উপর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে ল্যামডার মানটা বের করে ফেলবো, এবং ল্যামডার মানটা প্রথমে আসবে হচ্ছে সেন্টিমিটারে, তারপর যদি ওকে 100 দিয়ে ভাগ দেই তাহলে আসবে কিসে, তাহলে আসবে হচ্ছে মিটারে। এই বক্সটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই, ঠিক আছে। এরপর আবার যদি আমরা সেকে ন্যানোমিটারে নিয়ে যেতে চাই, যেটাকে আমরা ন্যানোমিটারে নিয়ে যেতে চাই, তাহলে সেটাকে আমরা ভাগ দিব কত দিয়ে, সেটাকে আমরা ভাগ দেবো, যে মানটা আসবে ওই মানটাকে আমরা ভাগ দেবো 10⁻⁹ দিয়ে, এবং সেটার এককটা কী হবে, তখন হবে যে ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে এটা আমরা কিসের মান পাইছি, এটা আমরা ল্যামডার মান পাইছি। এবং যদি আমরা ল্যামডার মান না বের করি বা 1/λ রেখে দিই, এই 1/λকে আমরা বলি হচ্ছে তরঙ্গ সংখ্যা। কি বলি, তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে 1/λ কি, 1/λ হচ্ছে তরঙ্গ সংখ্যা, আর এই ল্যামডা কি, এই ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে দুটা ডিফারেন্ট জিনিস। এরপরে দেখো বলছে যে হচ্ছে, তাহলে আমরা এটা 2 নম্বরটা সলভ করছি, তাই না। এখন 1 নম্বরটা বলছে যে আমাদের হচ্ছে কম্পাঙ্ক কত। তো আমরা জানি একটা সূত্র, যে 1 নম্বরটা ক্ষেত্রে সলভ করতেছি, সূত্র জানি আমরা যে C = F λ, তাই না। অর্থাৎ C হচ্ছে আমাদের কি, আমাদের আলোর বেগের মান, F হচ্ছে কি আমাদের কম্পাঙ্ক, আর আমরা ল্যামডার মান কিন্তু বের করছি এখান থেকে, তাই না। তাহলে ল্যামডার মান এখানে যদি বসাই আমরা এখান থেকে F এর মান পাবো,
অর্থাৎ এফের মান মানে কি আমাদের কম্পাঙ্কের মানটা আমরা পেয়ে যাব। এরপর 3 নম্বরটা আমরা যদি সলভ করি, 3 নম্বরটায় দেখো বলছে কি, 3 নম্বরটায় বলছে আমাদের শক্তির মান কত। ওকে, তাহলে আমরা শক্তির সূত্র আমরা জানি খুব ভালো মতো, তাই না? শক্তি কি, ই ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। যেহেতু আমরা ল্যামডার মান আমরা জানি, এখানে উপরের থেকে পাইছি। এইচের মান কত, প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড ইন্টু সি এর মান তো আমরা জানি, সি এর মান কত, 3 ইন্টু 10⁸। আর নিচে কি ল্যামডার মানটা বসাইলেই আমরা কি পাবো, ই এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের দেখো একটা কোশ্চেন দিয়ে আমরা 3টা টপিক বা 4টা টপিকই আমরা কিন্তু করে ফেলছি। এরপরে আসো আমাদের এক্সট্রা কিছু টপিক আছে যেগুলো থেকে কোশ্চেন আসে। এই টপিকগুলা মোটামুটি একটু বুঝাই দেওয়ার মতো, এবং আমার মনে হয় বুঝাই দিলে আমাদের ভিডিওটা একদম কমপ্লিট ভিডিও হবে। ওকে, তো প্রথম যেটা বলবে যে আউটবাউ নীতির এক্সেপশন দেখাইতে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আউটবাউ নীতিটা কি। আসো আউটবাউ নীতিটা আমরা লিখে ফেলি। আউটবাউ নীতিটা হইতেছে যে ইলেকট্রনগুলা হচ্ছে প্রথমে নিম্ন শক্তি স্তরে যাবে, তারপরে উচ্চ শক্তি স্তরে যাবে। অর্থাৎ যদি কোনো আমাদের আমাদের অরবিটাল যদি হয় ধরো 1s আর একটা হচ্ছে আমাদের 2s, তাই না? তো এর মধ্যে দেখা যায় 1s এর শক্তি কত, 1 + 0 = 1, আর 2s এর শক্তি কত, 2 + 0 = 2। তার মানে এখানে আমরা দেখতেছি যে শক্তি কার বেশি, শক্তি হচ্ছে 2 এর বেশি আর 1 এর কম। তার মানে যার মধ্যে শক্তি কম সেটাতে আগে হচ্ছে ইলেকট্রন ঢুকবে। এটা কি নীতি? এটাই আমাদের হচ্ছে আউফবাউ নীতি। তো আউফবাউ নীতির এক্সেপশন তোমাকে জানতে চাবে, সেটা কি? যেমন কপার। কেন কপার এক্সেপশন কেন ভাইয়া? কারণ দেখো কপারের শেষ ইলেকট্রন তুমি দেখো হয় হচ্ছে 3d10 এবং 4s1, অথচ 4s1-এ এখানে হচ্ছে 4s2 থাকার কথা ছিল, 4s2 থাকার কথা ছিল, কিন্তু কেন হলো না? কারণ আমরা জানি 4s2 যদি হয় সেক্ষেত্রে এখানে হয় হচ্ছে 3d9, আর 3d9 হইলে সেটা কিন্তু অস্থিতিশীল। কারণ আমরা জানি যে 3d5 বা 3d10 এইগুলা হচ্ছে কি অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, যার কারণে এই ক্ষেত্রে আমাদের কি হইলো, এই ক্ষেত্রে হচ্ছে আউটবাউ নীতির বিপরীত হয়েছে, মানে আউটবাউ নীতির এখানে ফলো হয়নি, 4s2 না হয়ে এখানে হচ্ছে 3d10টা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা এটাই বোঝাচ্ছে যে আউটবাউ নীতির এক্সেপশন তোমাকে লিখতে বলবে, যেরকম কপার, তারপর ক্রোমিয়াম দিতে পারে বা হচ্ছে আর্জেন্টাম দিতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা টপিক, এটা মোটামুটি বলা যায় 2 স্টার টপিক। ঠিক আছে, ওকে। এরপরের যে টপিকটা সেটা হচ্ছে পলির বর্জন নীতি। আচ্ছা, পলির বর্জন নীতিতে আমি এখানে ম্যাগনেসিয়াম দিয়ে রাখছি এবং নিচে একটা কথা লিখছি, সেটা কি, যে 4টি কোয়ান্টাম সংখ্যা কখনোই একই হবে না, 4টা কোয়ান্টাম সংখ্যা কখনোই একই হবে না, এবং এটার উদাহরণ হিসেবে ম্যাগনেসিয়াম দিতে পারে। কীরকম বলবে, যে ম্যাগনেসিয়ামের শেষে দুটি ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার সেম না, এটা ব্যাখ্যা করো। তাহলে আমরা কীভাবে ব্যাখ্যা করব? আসো আমরা একটু লিখে ফেলি। হ্যাঁ, এই জায়গাটা একটু মুছলাম, কারণ আশা করি আমার মুখের কথায় এগুলো বোঝা হয়েছে। ওকে, তাহলে বলছি যে কোয়ান্টাম নাম্বার একই হবে না। তাহলে কোয়ান্টাম নাম্বার কি কি আমরা জানি, যে কোয়ান্টাম নাম্বার যেটা সেটা হচ্ছে 4টা, তাই না? কি কি? একটা হচ্ছে এন, একটা হচ্ছে এস, সরি সেটাকে আমরা বলি এল, হ্যাঁ, আরেকটা হচ্ছে এম, আরেকটা হচ্ছে এস। তো এগুলো হচ্ছে আমাদের 4টা কোয়ান্টাম নাম্বার, তাই না? এন এর মান কোনটা? সামনে যেটা থাকে সেটা। যেমন ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যায় আমরা জানি, যে ম্যাগনেসিয়াম হচ্ছে 2 নম্বর কক্ষপথে এবং এর সর্বশেষ ইলেকট্রন হচ্ছে 2s2। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এর সর্বশেষ ইলেকট্রন কি, 2s2। এখন এখানে এন এর মান কত, 2। আমরা দুটার ক্ষেত্রে চিন্তা করতেছি, একটা হচ্ছে 2s1 আরটা হচ্ছে 2s2। ঠিক আছে, তাহলে আমরা এই একটা ইলেকট্রন আর আরেকটা ইলেকট্রনের মধ্যে এখন তুলনা করতেছি। তাহলে প্রথম ইলেকট্রনটার ক্ষেত্রে আমাদের দেখতেছি আমরা যে এখানে এন এর মান হচ্ছে 2, এস এর মান কত, এস এর মান হচ্ছে 0, এম এর মান কত, এম এর মানও আসবে 0, কিন্তু এই এস এর মান বা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে হাফ প্লাস। এখন আমরা যদি 2 নম্বরটার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে 2 নম্বরটার ক্ষেত্রে এন এর মান 2, এসের জন্য এটারও এল এর মান 0, এম এর মানও 0, কিন্তু এই যে এস এর মানটা এটা কিন্তু আর প্লাস পজিটিভ হবে না, প্লাস হাফ হবে না, এটা হবে হচ্ছে মাইনাস হাফ। অর্থাৎ আমরা যদি এই দুটোর মধ্যে এখন তুলনা করি, তাহলে দেখো 3টা আমাদের সংখ্যা ম্যাচ করলেও 4 নম্বর সংখ্যাটা কিন্তু আমাদের একই আসে নাই। অর্থাৎ এটাই বলে যে কখনো 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা একই হবে না। ওকে, তাহলে পলির বর্জন নীতি সব ক্ষেত্রেই খাটবে। ওকে, এবং দেখবা যে কখনোই 4টা সংখ্যা একই রকম হবে না, অন্তত একটা সংখ্যা একজনের সাথে আরেকজনের পার্থক্য আসবে। ওকে, তাহলে এটা আমাদের আরেকটা টপিক, এবং এটা মোটামুটি আমি বলবো 2 স্টার ইম্পর্টেন্ট টপিক একটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসো পরের যে টপিকটা, এটা হচ্ছে কি
বলছে যে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এবং এটা ইলেকট্রন ধারণ ক্ষমতা আমাদের মেইনলি 4 নম্বর শক্তি স্তরের জন্য দেয়। কয় নম্বর শক্তি স্তর? 4 নম্বর শক্তি স্তর। ওকে, 4 নম্বর শক্তি স্তর। এখন এটা তোমরা কীভাবে বের করবা? তোমাদের কাজ হবে এটা সুন্দর করে হচ্ছে আর্ট করা, ঠিক আছে? দেখবা যে এন এর মান, এখানে এন এর মান, এখানে উপরে লিখবা হচ্ছে এন এর মান। এন এর মান কত? 4। এন এর মানের জন্য এল এর মান লিখবা, এখানে 4টা ঘর দিবা। প্রথমে হচ্ছে এস পি ডি এফ, এসে হচ্ছে 0 1 2 3। এখন এল এর জন্য হচ্ছে ইলেকট্রন সংখ্যাগুলো বের করা প্রতিটার জন্য। প্রথমটার ক্ষেত্রে হচ্ছে এটা 4s 4p, হ্যাঁ। প্রতিটার জন্য এটা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, এটা হচ্ছে 6, এটা হচ্ছে কত আমাদের, এটা হচ্ছে 10, পরেরটা সর্বশেষ 14। তারপরে সবগুলো এখানে যোগ করবা, যোগ করলে মোট আসবে হচ্ছে 32। তো এই যে সর্বমোট ইলেকট্রন সংখ্যা, এই চার্টটা সুন্দর করে দিলেই তুমি 3-এ 3 পেয়ে যাবা গ নাম্বারে। ওকে, তাহলে এটা সুন্দর করে ফেলবা। তাহলে এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা। ওকে, ইলেকট্রন ধারণ ক্ষমতা। এবং আমি বলবো এটা 1 স্টার টপিক আসে, মোটামুটি আসে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবং সর্বশেষ আমাদের যে টপিকটা আয়ন শনাক্তকরণ, এটাও একটু 1 স্টার টপিক। কেন? কারণ এই দেখা যায় যে তোমার Fe2 আর Fe3+ মাঝে মাঝে এদের দিয়ে দেয়, আবার মাঝে মাঝে হচ্ছে কপারের দেয়, মাঝে মাঝে হচ্ছে আমাদের জিঙ্কের দেয়, যে এগুলো কীভাবে শনাক্তকরণ করব। সেক্ষেত্রে যেমন এই যে আমাদের Fe2+, এটা যদি হচ্ছে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেই, সেক্ষেত্রে এটার রং দেখা যাবে হচ্ছে সবুজ হয়েছে বা বাদামি হয়েছে, হ্যাঁ। তো এই যে রঙগুলো চেঞ্জ হয়, যেমন আমাদের Fe2+, এটা রং দেয় হচ্ছে সবুজ, কার সাথে? এর সাথে। আর Fe3+ দেয় হলো বাদামি। তো আমরা এইভাবে রং দেখে এদেরকে আলাদা করি, তাই না? তো এটাই আমাদেরকে একটু হালকা করে বর্ণনা লিখতে হবে আয়ন শনাক্তকরণ। বাট আমার সাজেশন হচ্ছে যদি আয়ন শনাক্তকরণ আসে, সেক্ষেত্রে সেটা অ্যান্সার না করা উচিত হবে, কারণ এগুলো লিখলে আসলে নাম্বারটা কম আসে। ওকে, এই জন্য চেষ্টা করবা যে উপরের টপিকগুলো যত বেশি আসবে ট্রাই করবা ওগুলো অ্যান্সার করতে, কারণ ওগুলো ডিরেক্টলি পাশাপাশি অ্যান্সারগুলো মিলাও যায়, প্লাস হচ্ছে মোটামুটি নাম্বার ফুল আসে। ওকে, 10-এ 10ই পাওয়া যায়। এবং ক খগুলো ভালো করে পড়ার চেষ্টা করবা, কারণ আমাদের গ ঘ ঠিক হলেও দেখা যায় ক খতে আমরা নাম্বারটা পাই না। ওকে, এই জন্য আশা করতেছি আমরা সবগুলো টপিক রিভিউ করছি এবং এটা তোমাকে খুবই হেল্প করবে। ভিডিওটা দেখা হইলে আমাকে কমেন্টে জানাবা যে আমি কোনো কোথাও ভুল বলছি কিনা বা কোনো সাজেশন আছে কিনা। ওকে, এবং পরীক্ষার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। আশা করি অনেক ভালো একটা পরীক্ষা দেবা। ওকে, আমার জন্য দোয়া করিও। অল দ্য বেস্ট।